সুন্দরবনের ম্যানগ্রোভ দুর্যোগের মুখে প্রকৃতির ঢাল। একাধিক ঘূর্ণিঝড় থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে বাঁচিয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে। পাথর প্রতিমায় ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। কখনো আমফান, কখনো ইয়াস, বারবার ধেয়ে এসেছে ঘূর্ণিঝড়, বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছে ম্যানগ্রোভ। প্রাকৃতিক ঢাল সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে সুন্দরবনে। সুন্দরী, গরান, গেওয়ার জঙ্গল, সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্য, বারবার বিভিন্ন ঘূর্ণিঝড়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই ম্যানগ্রোভ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সুরক্ষা প্রাচীর। সেই সুন্দরবনেই কয়েক বিঘে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা। এখানকার তারানগরের পাশেই রয়েছে কালনাগিরি নদীর খাঁড়ি। সেই খাঁড়ির পাশেই ম্যানগ্রোভ কেটে সাফ করা হচ্ছে বলে অভিযোগ। ম্যানগ্রোভ বাঁচাতে পথে নেমেছেন স্থানীয়রা। শনিবার বিক্ষোভ দেখানো হয় পাথর প্রতিমার তারানগরে। রাতারাতি ওরা গাড়ি নিয়ে এসে গাছপালা নষ্ট করে ওরা মাটি কাটে। আমরা এসে বাধা দিতে আমাদের উপরে হুমকি। তাই আমরাও চাচ্ছি যে গ্রামবাসীকে নিয়ে আমরা জঙ্গল যেভাবে আছে সেইভাবে থাকবে, আমরা রক্ষা করব। ম্যানগ্রোভ থাকলে পরিবেশ বাঁচবে, ঘূর্ণিঝড় থেকে বাঁচাবে, কিন্তু তাতে কি? গাছ থেকে তো আর মাছের মতো আয় নেই। তাই ম্যানগ্রোভ কেটেই তৈরি হচ্ছে মাছের ভেড়ি। ম্যানগ্রোভ ধ্বংসের প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গাছগাছাড়ি যা ছিল বাবা সব কাটা ওরা মেশিন লাগছে, গাছগাছাড়ি কাটা মাটির ভিতরে ঢুকে দিচ্ছে। আমরা যখন বলতে আসছি আমাদের উপরে খেপে যাচ্ছে মারধর করতে। আমরা কিনেছি, তোমাদের এখানে কোনো অধিকার নেই। ওখানে আমাদের উপযুক্ত কাগজ আছে, আমাদের নামে রেকর্ডও আছে। আর যেটা ঘেরা হচ্ছে ওটা হচ্ছে কোনো গাছপালা নেই, ওটা জঙ্গলও নয়। আমরা যদি ওটা ঘিরে নিতে পারি তাহলে জলটা নদীতে বেরোবে না এবং সাধারণ মানুষের সুবিধা হবে। মাটি কাটছে এইটুকু একটা রিপোর্ট আছে। মাটি যারা কাটছিলেন তাদের ফোন করে বলেছিলাম ব্যাপারটাকে সলভেশন নিজেদের মধ্যে করে নেওয়ার জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় ম্যানগ্রোভ কেটে যদি নিজের জায়গা হয় কেউ কি পারবে কোনো জায়গায় দখল না, করতে? সেটা হওয়া উচিত নয়। ম্যানগ্রোভ ধ্বংস করে কোনো কাজ করাটাও ঠিক নয়। মাঝে মধ্যেই সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ ওঠে। রাস্তা থেকে বাড়ি কিংবা মাছের ভেড়ি তৈরির জন্য কোপ পড়ে ম্যানগ্রোভে। অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়। তারপরেও পাথর প্রতিমায় চলছে ম্যানগ্রোভ ধ্বংস। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। একদিকে তীব্র গরম আর গরমের জেরে হাঁসফাঁস, আর এই গরমের মাঝেই গাছে কোপ। বন দপ্তরের অনুমতি ছাড়াই কোথাও গাছ কাটছে পুরসভা, কোথাও আবার পঞ্চায়েত। বাঁকুড়ার বিষ্ণুপুরে একাধিক পুরনো গাছ কাটা হয়েছে। অন্যদিকে নদিয়ার কালীগঞ্জেও পুরনো গাছ কাটা শুরু হয়েছিল। স্থানীয়দের তৎপরতায় তা বন্ধ হয়েছে। পুরনো গাছ ছায়া দেয়, পরিবেশ বাঁচায়, সে গাছেই কোপ। 9টি গাছ কাটার বরাদ দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা। সেই মতো শনিবার সকালে কাজ শুরু। বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনেই একের পর এক গাছ কেটে সাফ। এগুলো কি পুরনো গাছ? পুরোটাই মনে হচ্ছে, জানি না ঠিক আমি। কার পারমিশনে কেটেছেন? আমরা চেয়ারম্যান বাবু আর সোমনাথ বাবু। হ্যাঁ, গাছটা আপনি কেটেছেন? গাছটা আমি কেটেছি 3টে গাছ। 3টে। আর কটা কাটতে বলেছে? এটা সব 9টা ছিল, 9টা। সব গাছ কাটতে হবে? সব গাছই। ছাতিম গাছ রয়েছে সব গাছ? হ্যাঁ। কয়েকদিন আগেই তাপপ্রবাহ দেখেছে বাঁকুড়া। সেখানেই কাটা হয়েছে একটি শিরীষ গাছ এবং 2টি নিম গাছ। এই নিম গাছই পরিবেশ রক্ষায় অন্যতম বড় ভূমিকা নেয়। সেই গাছই কাটা হয়েছে বিষ্ণুপুরে। কিন্তু কিছুই জানে না বন দপ্তর। খবর পেয়ে বিষ্ণুপুরে গাছ কাটা বন্ধ করেন স্থানীয় বন আধিকারিক। আমার কাছে কোনো কাগজ নেই, মানে আমি তো জানি না। আমি এসে দেখলাম কাটা গাছ পড়ে আছে। আমি এখন ছবি করে আমার অফিসারদেরকে পাঠাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছি। গাছ কাটা বন্ধ করলেন কি এখন? হ্যাঁ, গাছ কাটা এখন টোটাল বন্ধ থাকে। আমি যেটা জানি, আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করেছিলাম, তো চেয়ারম্যান সাহেব বললেন যে এই যে গাছ কাটা হয়েছে সেগুলো উনি পারমিশন পাঠিয়েছেন বন দপ্তরে এবং পারমিশনের ভিত্তিতে এগুলো কাটা হচ্ছে। বাঁকুড়ার মতো নদিয়াও কয়েকদিন আগে তাপপ্রবাহ দেখেছে। এখানকার কালীগঞ্জেও এদিন গাছ কাটা শুরু হয়। স্থানীয়দের দাবি, প্রায় 90 বছরের বেশি পুরনো গাছ কাটা শুরু করে স্থানীয় মেলা কমিটি। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যখন বাধা দিই তখন আমরা শুনতে পাই যে এখানে যে 4টে গাছ বা পারমিশন করে নিয়ে এসছে, যে 4টে গাছ শুকিয়ে গেছে বা মৃত্যু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে গাছ, একটা মৃত্যু নেই, সবই জীবিত গাছ আছে। আমরা অলরেডি জায়গায় 6খানা গাছ লাগিয়েছি, তার পেপারস আমার কাছে আছে। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাদে নোংরা হচ্ছে,
ছাদ ভেঙে পড়ে যাবে। সেখানে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে গাছটা অবশ্যই কাটা প্রয়োজন আছে। কালীগঞ্জের পুরনো তেঁতুল গাছ অনেকটা জায়গা জুড়ে ছায়া দেয়, এই গাছই কাটা শুরু হয়েছিল, তবে গ্রামবাসীদের চাপের মুখে গাছ কাটা বন্ধ হয়। পঞ্চায়েতের পাশে যে গাছটা আছে মানে কোড়াই গাছ, সেটা ছাদের উপরে পড়ে মানুষের ক্ষতি হতে পারে। মসজিদের পাশে যে গাছটা আছে সেটাও ছাদে পড়ে ক্ষতি হতে পারে। তার জন্য আমার এই মতে আমার অনুমতি দেওয়া আছে। আজকে যে ঝামেলাটা হয়েছে এই বিষয়ে আমার কিছু জানা নেই, এখন আপাতত বন্ধ হয়ে গেছে। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, এই নিয়ে লাগাতার প্রচার চলে। তারপরেও একের পর এক গাছে কোপ, বন দপ্তরের অনুমতি ছাড়াই। নিউজ 18 বাংলা। আছে আরো নতুন কয়েকটা বাস, কটা বাস? 38টা বাস পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে 3টে বাস কিন্তু আলিপুরদুয়ারও পাচ্ছে। আরো বিস্তারিত রাজকুমারের থেকে জানবো। রাজকুমার, আলিপুরদুয়ার তো এই 38টির মধ্যে 3টে বাস পাচ্ছে, ফলে সুবিধে তো হবেই। একদমই সোনিয়া, দেখো যে গোটা যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন যে নিগম, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট যে কর্পোরেশন আছে, সেই ট্রান্সপোর্ট কর্পোরেশনেই কিন্তু বাস পরিষেবা আরো উন্নত হচ্ছে বলে এই এনবিএসটিসির যে চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি জানিয়েছেন। এবং শুধু তাই নয়, 38টা বাস যেমন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পাচ্ছে, তার মধ্যে 3টি বাস যেমন আলিপুরদুয়ার পাচ্ছে, এর পাশাপাশি রকেট সার্ভিস আলিপুরদুয়ার থেকে কলকাতা রকেট সার্ভিস চালু করছে। এবং শুধু তাই নয়, নির্বাচনে দীর্ঘদিন এই যে নির্বাচন চলার কারণে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিভিন্ন বাস বিভিন্ন জায়গায় নির্বাচনের কাজে ব্যস্ত ছিল, ফলে সেই বাসগুলোকে আবার রাস্তায় নামানো হচ্ছে, আবার যাত্রী পরিষেবার কাজে নামানো হচ্ছে, এটাও জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে চেয়ারম্যান। এবং আলিপুরদুয়ার যে ডিপো, আলিপুরদুয়ারের যে ডিপো, সেই ডিপোরও কিন্তু উন্নয়ন হচ্ছে এবং এই জন্য কিন্তু 100 কোটি টাকার একটা প্রকল্প পাঠানো হয়েছে এবং এনবিএসটিসির চেয়ারম্যান আশা করেছেন যে সেই টাকাও মিলবে, ফলে আলিপুরদুয়ারের যে ডিপো সেটাও সংস্কার হবে। সোনিয়া, বেশ বেশ রাজকুমার। 33টি বাসের মধ্যে 3টি এখানে পেয়েছে, আর বাকি আবার ধাপে ধাপে আমাদের 30টি সিএনজি বাস আসছে, তার মধ্যে 2টো ঢুকে গেছে। আর রকেট 12টি, তার মধ্যে 5টি ঢুকেছে, 7টি কিছুদিন পরে। BS64 মডেলের যে গাড়িগুলো সেগুলো খুব আধুনিক গাড়ি, সেই গাড়িগুলোতে সেন্সর রয়েছে, প্যানিক বাটন রয়েছে, ফায়ার অ্যালার্ম রয়েছে, সিসিটিভি রয়েছে। আর এবার নজর রাখবো হাওড়ার জগৎবল্লভপুরের দিকে। আচ্ছা বলুন, সালিশি সভা কেন বসানো হয়? বিবাদ মেটানোর জন্য। কিন্তু এই সালিশি সভা যেখানে বিবাদ মেটানোর কথা, সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটে গেল। সালিশি সভায় এমন বিবাদ হলো দুপক্ষের, এমন সংঘর্ষের ঘটনা ঘটলো যে সেখানে 15 জন আহত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। জগৎবল্লভপুরে এই ঘটনা ঘটেছে, যেখানে সালিশি সভায় দুপক্ষের বচসা শুরু হয়ে যায় এবং সেখানে ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা। দেবাশিস রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। দেবাশিস, কি এমন ঘটনা ঘটলো যেখানে বিবাদ মেটানোর জায়গায় এরকম সংঘর্ষ তৈরি হলো, একেবারে মারামারির পরিস্থিতি? দেখো, দীর্ঘদিন ধরে এই জগৎবল্লভপুরের একব্বরপুর সেই সাহাপাড়ায় দুই পরিবারের মধ্যে একটি পুকুরকে নিয়ে কিন্তু বিবাদ রয়েছে। সেই বিবাদের জেরে মাঝে মধ্যেই দুই দলের দুই পরিবারের মধ্যে কিন্তু গন্ডগোল বাঁধে। এই গন্ডগোল পুরো পরিবারের তরফ থেকে শেষ হয়ে এদিকে কিন্তু গ্রাম্য গন্ডগোল, অর্থাৎ গ্রামের মানুষজনরা একে অপরের উপরে হামলা তৈরি করে ফেলে। এই ঘটনার বিবাদ মেটাতেই গতকাল একটি সালিশি সভা করা হয় এলাকার মানুষজন, এলাকার ক্লাব সংগঠনের তরফে। দুই পরিবারকে নিয়ে যখন তারা এই সালিশি সভা করে তখন তাদের মধ্যে বচসা গন্ডগোল হয়, কার্যত দেখতে যায় সালিশি সভা। এরপর তারা যখন চলে যায়, হঠাৎ করে ভোর 5টার সময় এক ব্যক্তির ওপরে কিন্তু সেই অন্য গোষ্ঠী তারা হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে। হামলা চালানোর পরেই পাল্টা হামলা চলে। সেই হামলায় গুরুতর দুই পক্ষেই 15 জন আহত হয়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছেছে। ইতিমধ্যেই 2 থেকে 3 জনের অবস্থা যারা আশঙ্কাজনক, তারা গাববেরিয়া এবং জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। বেশ বেশ। মিউচুয়ালে ডেকে তার মারধর করলো, লাঠি সোটা তরোয়াল বার করে ফেললো। টোটাল 6 জন আহত হয়েছে। আমরা মিউচুয়াল চাই, লিখিত অভিযোগ করবো আমরা। পুকুরের অংশ আমাদের আছে, ওখানে পুকুর আমাদের মেয়েদের করে নামতে দেন, ওরা পাঁচিল দিয়ে চারিদিকে রেখে দিয়েছে। ওই পজিশন দিয়ে আমাদের রাস্তা আছে, ওরা ওই দিক দিয়ে যেতে দেবে না। ওই গালাগালি মন্দ করছিল, আমরা কথা বলেছি বলে সেই কারণে। আর এবার নজর রাখবো বাঁকুড়ার ডুমুরজুড়ির দিকে। সেখানে চোলাইয়ের ঠেক ভেঙে দেওয়া হলো, আবগারি দপ্তরের তরফ থেকে ভেঙে দেওয়া হলো চোলাইয়ের ঠেক। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো ঠিক কি ঘটেছে প্রিয়ব্রতর কাছ থেকে। প্রিয়ব্রত,
একেবারে সোনিয়া, তুমি যেমনটা বলছো, এবং আবগারি দপ্তর এই বন্ড নিয়েছে যে চোলাই মুক্ত বাঁকুড়া তৈরি করবে। এই কারণেই পরপর অভিযান চলছে। গত শুক্রবার তুমি জানোই যে আমাদের নিউজ 18 বাংলা দেখানো হয়েছিল যে চোলাইয়ের ঠেক ভাঙা হয়েছে, এর পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই দুজনের কাছ থেকে ইনফরমেশন পাওয়া যায় এবং যে বিশেষ সূত্রে খবর পেয়ে যে ওই জায়গাতেই চোলাইয়ের ঠেক তৈরি হয়েছে বা চোলাই মদ তৈরি হচ্ছে, সেখানে হানা দেওয়া হয় এবং হানা দিয়ে প্রায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে দুজন মহিলা রয়েছে এবং 3 জন পুরুষ রয়েছে, একজন আমার 2 জন স্বামী স্ত্রীও রয়েছে। এই চোলাই মুক্ত বাঁকুড়া গড়ার লক্ষ্যে বাঁকুড়ার আবগারি দপ্তর কিন্তু আগামী দিনেও কাজ করবে, যেখান থেকে প্রচুর পরিমাণ পারমানেন্ট ওয়াশ রিকভারি হয়েছে। এর পাশাপাশি কিন্তু আইডি লিকার, যেটা দিয়ে চোলাই তৈরি হয়, তেমন রিকভারি হয়েছে। এর পাশাপাশি যে সরঞ্জাম দিয়ে চোলাই তৈরি করা হয়, হাঁড়ি, বিভিন্ন ধরনের মাল মশলা থাকে, সেই সবগুলো রিকভারি করা হয়েছে। এর পাশাপাশি 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদেরকে বিশেষ আদালতে তোলা হবে, কারণ আজ রবিবার রয়েছে, সেখানেই তাদেরকে তোলা হবে। কিন্তু এই যে চোলাই মুক্ত বাঁকুড়া গড়ার লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে আবগারি দপ্তর এবং আগামী দিনেও এই ডুবুরজুড়ি গ্রাম সহ বিভিন্ন এলাকায়, যেখানে বাঁকুড়ার বিভিন্ন সৃষ্টি অঞ্চলে দেখা যায় যে চোলাই শিল্পটাকে কুটির শিল্পে পরিণত করেছে কিছু অংশের মানুষ। একেবারে প্রিয়ব্রত, চোলাই মুক্ত বাঁকুড়া গড়ার লক্ষ্যে আবগারি দপ্তর বেশ। হঠাৎ করে একটা সার্টেন আমরা রেড করি, পেট্রোলিং করার সময় জানতে পারি যে এরকম দেখতে পেয়েছিলাম। তো তার সেই কনসিকুয়েন্স ধরে আমরা আজকের আবার একবার ওখানে হানা দিই এবং হঠাৎ হানা দেওয়ার পর সেখানে স্পটেই আমরা দেখি ভাঁটি জ্বলছে সব। সেই ভাঁটিগুলো থেকে অন দ্য স্পট আমরা 5 জনকে যারা বানাচ্ছিল, বাকিরা পালিয়ে গেছে। আমরা ঠিক করেছি যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা এই চোলাই মুক্ত একটা বাঁকুড়া আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে আবগারি ডিপার্টমেন্ট যে মোটো, সেই মোটোটাকে আমরা রাখতে চাই এবং সেটাকে আমরা লাগাতার অভিযান চালাবো। আর এবার বানারহাটের দিকে নজর রাখবো। বানারহাট মানে হাতির হানা, বারংবার সেই খবর আমরা দেখাই যে লোকালয়ে হাতি ঢুকে পড়ে, কিন্তু হাতির হানায় এবার ভয়ানক ঘটনা, মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাতির হানাতেই মৃত্যু আরও একবার। এর আগেও কিন্তু হাতির হানায় মৃত্যুর খবর সামনে এসেছে এই বানারহাটে। ধান খেতে রীতিমতো হাতি তাণ্ডব দেখায়, আর হাতি তাড়াতে গেলেই যুবককে আক্রান্ত হতে হয় বলে জানা যাচ্ছে। হাতির হানায় যুবকের মৃত্যু বানারহাটে। এই বানারহাটেই বারবার দেখা যায় যে লোকালয়ে হাতির তাণ্ডব। আর বানারহাটের চানাডিপার এই ঘটনা ঘটেছে। রকির কাছ থেকেই জানবো বাকিটা। রকি, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রকি, তবে জানিয়ে রাখি, ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা বানারহাটের চানাডিপায়। রকির কাছ থেকে জানবো। রকি, স্থানীয়দের তাড়া খেয়ে আবারও তো হাতি জঙ্গলে ফিরে যায়, কিন্তু এই যে মৃত্যুর ঘটনা, এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে বানারহাটে। একদম সোনিয়া, তুমি যেমনটা বলে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। গতকাল রাতে বানারহাট ব্লকের অন্তর্গত যে বেশ রকি, হাতির হানায় আবারও মৃত্যুর ঘটনা, আর ঘটনাস্থল সেই বানারহাট, যেখানে খাবারের খোঁজে লোকালয়ে হাতি যায় আর তারপরই ধান খেতে রীতিমতো তাণ্ডব দেখায়। সেই হাতিকেই যখন তাড়াতে যায় যুবক, তাকে আক্রান্ত হতে হয় এবং মৃত্যুর ঘটনা।